চোরাচালানি থেকে সংসদ সদস্য হয়ে ওঠার যে তথ্য মিডিয়াতে আসছে তাতে আনোয়ারুল আজিমের উত্থান ও পতনের পুরো প্রক্রিয়াটা নেটফ্লিক্সের যে কোনো ক্রাইম থ্রিলারের চেয়ে কম জমজমাট মনে করবার কোনো কারণ নেই। ভবিষ্যতে এই ঘটনা নিয়েও হয়তো আমরা সিরিয়াল হতে দেখব। বেশ আকর্ষণীয় একটা সিরিয়াল হওয়ার মতোই ঘটনা বটে। 4 দশক আগেই আনার ঝিনাইদহ সীমান্ত এলাকায় চোরাচালানি যুক্ত হন, পরে আসেন রাজনীতিতে। মানে প্রথমে চোরাচালানি হিসেবে ক্যারিয়ার শুরু করে পরে আসেন রাজনীতিতে এবং প্রথমে পৌর কাউন্সিলর হন, তারপরে উপজেলা চেয়ারম্যান থেকে সংসদ সদস্য পর্যন্ত হয়েছেন। মারা না গেলে মন্ত্রী হওয়ার সুযোগও হয়তো তার থাকত। কিন্তু সেই চোরাচালানের বিরোধী ভারতের কলকাতায় খুন হন আনোয়ারুল আজিম আনার। খুনের নেপথ্য কারণ হিসেবে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে সোনা চোরাচালান দ্বন্দ্বেই সংসদ সদস্য আনোয়ারুল খুন হন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও অন্ধকার জগতের মানুষ। খুনের মূল পরিকল্পনাকারী আনোয়ারুলের বাল্যবন্ধু আখতারুজ্জামান ওরফে শাহিন, যিনি নিজেও সোনা পাচারকারী একটি চক্রের প্রধান। আর খুনের পরিকল্পনা বাস্তবায়ন করেন পেশাদার সন্ত্রাসী শিমুল ভূঁইয়া, যিনি একসময় একটি চরমপন্থী সংগঠনের নেতা ছিলেন। এই খুনের কারণ খুঁজতে গিয়ে জানা যায় যে অপরাধ জগতের সঙ্গে আনোয়ারুল আজিমের অর্থাৎ সংসদ সদস্য আনারের যোগাযোগ অনেক পুরনো। 80-র দশকের মাঝামাঝি সময়ে তিনি নিজ জেলা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত কেন্দ্রিক চোরাচালানে যুক্ত হন। অনুসন্ধানে আরও জানা যায় 90-এর দশকের শুরুর দিকে ঝিনাইদহ শহরের বাসিন্দা এক বড় সোনা চোরাচালানির হাত ধরে আনোয়ারুল আজিম আনার যুক্ত হন আন্তর্দেশীয় চক্রের সঙ্গে। ধীরে ধীরে ঝিনাইদহ সীমান্তবর্তী অঞ্চলে সোনা চোরা কারবারের অন্যতম নিয়ন্ত্রক হয়ে ওঠেন আনোয়ারুল আজিম আনার। সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত আনোয়ারুলের বিরুদ্ধে চোরাচালান ও চোরাচালানকে কেন্দ্র করে খুনের ঘটনায় অনেকগুলো মামলা ছিল। যদিও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসবার পর কিছু মামলা থেকে রাজনৈতিক বিবেচনায় অব্যাহতি পান আনোয়ারুল। বাকি মামলাগুলো থেকেও অব্যাহতি বা খালাস পান ধীরে ধীরে। এবং এটা বাংলাদেশে নতুন কোনো ঘটনা নয়। সংসদ সদস্য হওয়ার পর আনোয়ারুলের বিরুদ্ধে আর মামলা না হলেও তিনি ওই অঞ্চলে সোনা চোরাচালানের বড় নিয়ন্ত্রক হয়ে ওঠেন এবং সেটা উঠছিলেন বলে সরকারের একাধিক সংস্থার প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। আর বিষয়টি স্থানীয় রাজনীতিক থেকে শুরু করে প্রশাসনের লোকজনও জানতেন, কিন্তু সংসদ সদস্য হওয়ার পর এ নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস করেননি। আনারের 4 দশকের অন্ধকার জীবন, রাজনীতিতে এসে এবং সংসদ সদস্য হয়ে সেই জীবনটাই যেন আলোকিত হয়ে ওঠে। জনগণের ভোট ছাড়াই নির্বাচনের সংস্কৃতি চালু হওয়ার সুযোগ নিয়ে পরপর 3 বার তিনি সংসদ সদস্য হন। সরকারি দলের বড় বড় নেতাদের অগোচরে তিনি এত বড় অবস্থানে চলে এসেছেন এমনটা মনে করবার কোনো কারণ নেই। রাজনীতির পুরো যে প্রক্রিয়া তাতে আনারের মতো লোকরা এখন আর ব্যতিক্রম নন, বরং এই সংখ্যাটাই বেশি। এটাই মূলধারা, মানে এটা বিচ্ছিন্ন কোনো ব্যাপার না। এটা নিয়ে আমি আগেও কথা বলেছি। যাই হোক, সব মিলিয়ে রাজনীতির যে মডেল এখন চলছে তাকে আনার মডেল বলতে পারেন। মাফিয়া থেকে সংসদ সদস্য হওয়ার সংস্কৃতি এখন যে স্বাভাবিক ব্যাপার। তিনি একজন জনপ্রতিনিধি, অথচ এই ঘটনায় জনগণের প্রতিক্রিয়া নেই, থাকলেও যে খুব নিষ্ঠুর প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্নালিল্লাহ পড়বার বদলে লোকজন আলহামদুলিল্লাহ পড়ছে। একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি কেমন হলে এমন অবস্থা তৈরি হয় তা সহজেই বুঝতে পারা যাচ্ছে। মিডিয়াতে দেখা যাচ্ছে পরিবারের লোকজন এবং দলীয় নেতাকর্মীরা শোকে ভেঙে পড়েছেন। এটাই স্বাভাবিক। তার মেয়ের কান্নার দৃশ্য সহ্য করবার মতো ছিল না। এখন শোনা যাচ্ছে তার মেয়ে নাকি রাজনীতিতে আসবেন, বাবার আসনে তিনি লড়বেন।
কিন্তু বাবার আদর্শ থেকে কতটা মুক্ত থেকে তিনি রাজনীতি করতে পারবেন সেটাই দেখার বিষয়। সরকারি দলের শীর্ষ নেতারা বলছেন যে তারা আনারের জনপ্রিয়তা দেখে নমিনেশন দিয়েছেন, আর স্থানীয়রা বলছেন যে ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের একজন ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন আনোয়ারুল আজিম আনার। মান্নান আগে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। 1995 সালে আব্দুল মান্নানের সঙ্গেই তিনি আওয়ামী লীগে যোগ দেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসবার পর ভারতে পালিয়ে যান আনোয়ারুল আজিম আনার। ওই সময় তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। তবে 2004 সাল পর্যন্ত আওয়ামী লীগে তার কোনো পদ ছিল না। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পর চোরাচালানে আনোয়ারুল আজিম আনারের প্রভাব বাড়তে থাকে এবং ততদিনে তিনি সোনা চোরাচালানকারী একটি চক্রের সঙ্গে যুক্ত হন। ওই চক্রটির প্রধান ছিলেন ঝিনাইদহ সদরের পরিতোষ চক্রবর্তী। পরিতোষকে সোনা চোরাচালানে আনোয়ারুলের গুরু মনে করা হয় এবং স্থানীয়রা সেটাই মনে করেন। আনারের নামে বিস্ফোরক আইনে 10টি মামলা ছিল। পরবর্তী সময়ে সব কটিতে তিনি খালাস পেয়েছেন। 6টি মামলা হয়েছে সরকারি কাজে বাধাসহ হামলার অভিযোগে। এসব মামলার একটিতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে, বাকি 5টিতে তিনি খালাস পেয়েছেন। ঝিনাইদহ শহরের সোনার ব্যবসায়ী হিসেবে পরিচিত পরিতোষ 2013 সালে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে আনোয়ারুল আজিম আনারের সম্পর্ক ছিল বলে জানা গেছে। আনারের বিরুদ্ধে যে 21টি মামলার তথ্যপাত্র পাওয়া গেছে, এর মধ্যে 2টি মামলার অভিযোগপত্রে পরিতোষের সঙ্গে আনোয়ারুল আজিম আনারের নামও এসেছে। তত্ত্বাবধায়ক সরকার আমলে অর্থাৎ 2007 সালের মে মাসে সোনার একটি চালান ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার দামুরহুদা থানার শ্যামপুরে গুলি করে হত্যা করা হয় তরিকুল সাইফুল নামের এক ব্যক্তিকে। ওই মামলার তদন্তে উঠে আসে এই হত্যার পরিকল্পনার সঙ্গে আনোয়ারুল আজিম এবং পরিতোষ চক্রবর্তী জড়িত। তখন এই ঘটনায় পরিতোষ চক্রবর্তী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তাতে তিনি আনোয়ারুল আজিম আনারের নাম বলেছেন বলে জানা গেছে। একই বছরের ডিসেম্বরে দামুরহুদা থানার দর্শনা সীমান্তের কাছে 12 কেজি সোনাসহ একটি ট্রাক জব্দ করে সীমান্তবর্তী বাহিনী বিডিআর বা বাংলাদেশ রাইফেলস, বর্তমান নাম বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবি, ওই মামলার তদন্তে পরিতোষের সঙ্গে আনোয়ারুলের নামও এসেছিল। এরপর আনোয়ারুল আবার ভারতে পালিয়ে যান। আলোচিত এই 2 মামলায় আনোয়ারুল আজিম আনারের সম্পৃক্ততা পাওয়ার পর তার বিরুদ্ধে 2008 সালের 7ই আগস্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সময় ইন্টারপোলের রেড অ্যালার্ট বা রেড নোটিশ জারি করা হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পর আনোয়ারুল দেশে ফিরে আসেন। রেড নোটিশ প্রত্যাহার করা হয়। 2012 সালে রাজনৈতিক বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই 2 মামলায় আনোয়ারুলের নাম প্রত্যাহার করে নেওয়া হয়। এমনকি পরিতোষ চক্রবর্তী সহ আরও 4 সহযোগীর নামও মামলা থেকে প্রত্যাহার করা হয়। আনোয়ারুলের বিরুদ্ধে অন্য মামলাগুলোর মধ্যে বিশেষ ক্ষমতা আইনে করা 3টি মামলা চোরাচালান সংক্রান্ত। এর একটিতে রাজনৈতিক বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে অব্যাহতি পেয়েছেন আনার। অন্য 2টি মামলায় পুলিশ তাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে 10টি মামলা ছিল, আমি আগেই বলেছি। পরবর্তী সময়ে সব কোটিতে তিনি খালাস পেয়েছেন। বিএনপি সরকারের সময় পলাতক থাকা অবস্থায় আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা কমিটির পদ পেতে ব্যাপক চেষ্টা চালান আনোয়ারুল আজিম আনার। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি দেশে ফেরেন। সোনা চোরাচালান ও খুনের মামলার আসামি হয়ে ওই বছরই আবার ভারতে পালিয়ে যান আনোয়ারুল আজিম আনার। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি দেশে ফেরেন এবং আওয়ামী লীগের মনোনয়নে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এই আমলনামা
বিস্তারিত বলবার কারণ হচ্ছে আনোয়ারুল আজিম আনার কোনো অপরিচিত ব্যক্তি ছিলেন না। ক্ষমতার শীর্ষ পর্যায়ের লোকজন তার কাজ বা অতীত জানতেন না, এটা মনে করবার কোনো কারণ নেই, বরং সব জেনেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। শীর্ষ নেতাদের আশীর্বাদেই তিনি 2014 সালের বিনা ভোটের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। এরপর বাকি দুটি সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ দলীয় মনোনয়নে সংসদ সদস্য হন। এমনকি জেলা আওয়ামী লীগের নেতাদের যে ভাষ্য মিডিয়াতে এসেছে তাতে দেখা যাচ্ছে আনোয়ারুল আজিম আনার যে চোরাচালানে যুক্ত এটা দলের বড় নেতা তো বটেই, স্থানীয় নেতারাও জানতেন। বিভিন্ন সময় সরকারের বিভিন্ন সংস্থার প্রতিবেদনেও বিষয়টি এসেছে, কিন্তু প্রভাবশালী একাধিক নেতার আশীর্বাদ থাকায় এ নিয়ে কেউ উচ্চবাচ্য করেননি। ফলে রাজনীতিতে ভদ্র, সৎ ও আদর্শবানদের চেয়ে মাফিয়া ও চোরাকারবারিদের প্রাধান্য দেবার যে আনারীয় মডেল আজকে দেখা দিচ্ছে, তাতে জনগণের অধিকার পদে পদে ভুলণ্ঠিত হবে, এটাই স্বাভাবিক। আর যখন দেশে ভোট ছাড়াই ক্ষমতায় যাওয়া যায়, তখন এই ধরনের মাফিয়াদের ছাড়া ক্ষমতা ধরে রাখাও সম্ভব হয় না।